আসেন আমরা এখন তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। রসায়নের তৃতীয় অধ্যায়ে আমাদের আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। মাথায় রাখবেন 100% এই পরমাণু মডেল থেকে আমাদের প্রশ্ন হবে। আপনাদেরকে পারমাণবিক সংখ্যা বলেন, ভর সংখ্যা বলেন, আপনাদেরকে ওই মৌলের প্রতীকীকরণ সংকেত বলেন, সাংগঠনিক কণা বলেন, তারপরে পরমাণু সমূহের ভিতরে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, ইলেকট্রনের শক্তি স্তর, ইলেকট্রনের 3d অরবিটাল নাকি 4s অরবিটাল থাকে না, পটাশিয়াম মিষ্টি ইলেকট্রনটি এরকম টাইপের হাবিজাবি যা আছে সব করে ফেলছি, করছি না? বাকি রেখেছি কয়টা? দুইটা জিনিস। যে দুইটা জিনিস হলো সৃজনশীলের জন্য গগত ইম্পর্টেন্ট। একটার নাম হলো পরমাণু মডেল, একটা নাম গিয়া সংক্ষেপে ওম, আর একটার নাম হলো আইসোটোপের ম্যাথ, আইসোটোপের ম্যাথ। ঠিক আছে, এই দুইটা জিনিস বাকি রাখছি। এই দুটো জিনিস করলে আমাদের বেসিক্যালি আল্লাহ। ও আরেকটা জিনিস আছে এখানে, এই সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা লাভ করছে, এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্ক। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্ক সাম্প্রতিক সময়ে এটা জনপ্রিয়তা হয়েছে। তো যেরকম আমরা আসলে প্রথম মডেলে চলে যাচ্ছি। ঠিক আছে, এই মডেলটা জানলে আমাদের জন্য পড়াটা ইজি হয়ে যায়। তো আসেন রাদারফোর্ডের পরমাণু মডেল, আমাদের যদি বইতে আমরা তাকাই পরমাণু মডেলে 4টা কথা বলা আছে। কয়টা কথা বলা আছে? কয়টা কথা বলা আছে? 4টা কথা বলা আছে। সবার প্রথমে যে জিনিসটা শুনেন, রাদারফোর্ডের, আপনাদেরকে আমি একটা ভিডিও পাঠাবো, ভিডিওতে দেখবেন রাদারফোর্ডে প্রথমে কি করেন, আলফা কণা বিচ্ছুরণ করেন। কথা কি বোঝা গেছে? এই আলফা কণা বিচ্ছুরণ করে তিনি পরমাণু মডেল, মানে পরমাণু মডেলটা যাচাই করেন। উনি একটা হিলিয়াম কণা, আলফা কণা মানে হিলিয়াম কণা, তো আলফা কণার যে এটার নাম কি বলা যায়, এই একটা বাদ দিলে, এই ইলেকট্রন সংখ্যাকে বাদ দিলে নিউক্লিয়াসটা হলো একটা আলফা কণা, মানে যে হিলিয়াম কণার নিউক্লিয়াসটা আলফা কণা হিসেবে থাকে আর কি। এখন এটা বিচ্ছুরণ করে উনি ব্যাপারটা এরকম করছিলেন, ধর এখানে একটা গ্যালারি আছে জিঙ্ক সালফাইডের, ঠিক আছে, এখানে একটা পরমাণু রাখা আছে, আর এখান থেকে উনি আলফা কণা বিচ্ছুরণ করছেন। তো এখান থেকে একসাথে উনি হাজার হাজার কি দিচ্ছেন, আলফা কণা নিক্ষেপ করছেন। কিছু কণা উনি এভাবে দিচ্ছেন, কিছু কণা এভাবে দিচ্ছেন, কিছু কণা এভাবে দিচ্ছেন, সরি কিছু কণা এভাবে দিচ্ছেন, এটা এভাবে এভাবে গেছে বই, কিছু কণা এভাবে দিচ্ছেন, এভাবে এভাবে গেছে বই, কিছু কণা এভাবে গেছে বই, কিছু কণা এভাবে গেছে বই, কিছু কণা এমনি গেছে, এমনি গেছে, এমনি গেছে। একটা কণা আসছিল, কণাটা ঠিক এভাবে কি আবার এভাবে ব্যাক করছিল। কথা বোঝা যাচ্ছে? এটা ছিল জিঙ্ক সালফাইডের প্রলেপ, যার কারণে কণাগুলা এখানে পড়লে এটা উজ্জ্বলতা দেখাইত। বোঝা গেছে? একটা কণা আছে, একটা কণা যেটা গিয়ে আবার সোজা ফিরে আসছে। তো এখান থেকে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই যে পরমাণু, পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, এই পরমাণুর বেশিরভাগ জায়গা ঘুমাইয়ে একটা জোর করিয়ে এনে সব গিয়ে খোলা রেখেছে, আর গেলে বন্ধ রেখেছে। এতে ঘুম হইব, ক্লাসও দেখানো হইব। দুনিয়াতে এইরকম তো আমি আর দেখি নাই রে ভাই, কি সুন্দর এনে করে জোর করে দিয়ে রেখেছি গিয়ে, আজকে বন্ধ ঘুম যায়। আরে ভাই মানুষ কেন এরকম? এই পরমাণুর ভিতরে দেখা গেল যে 99% যে কণাগুলা বাইরে চলে গেছে, কিছু কণা ধাক্কাকে একটু বেঁকে গেছে, আর একটা কণা ডিরেক্ট জামনে গেছে, তেমনি আসছে। তো এই যেমনে গেছে তেমনি আসছে, এটার ভিতরে একটা কথা আসবে। ওটা কিরকম, যেমন ধরো এখানে বাতাস আছে, আয়া ডিজে কোনো সমস্যা নেই, তীব্র বাতাস আছে, আয়া ডিজে তাও সমস্যা নেই। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু বাতাস টাতাস কিছু দরকার নাই, খালি আনলে কোনো বেড়া গিয়া একটা সিবে দিয়ে রেখছি, ঠিক আছে, একটু হালকা একটু হলো বাড়ি খেয়েছি, খাইছি না, একটু হলো আমি আমার অস্তিত্ব অনুভব করছি কিনা। নর্মালি আমি যদি আমার অস্তিত্বটা অনুভব করি, তখনই বুঝতে হবে যে ব্যাপারটা এরকম যে আগে যে আমি যে অনুভব করি নাই ওই জিনিসটা কিনা, ওটা কোনো ধনাত্মক ভর না। এখানে অস্তিত্ব অনুভব করা মানে হলো যে ও কি আবার ফিরে আসছে, মানে এখানে একটা অস্তিত্ব আছে, যেটাকে ধনাত্মক ভর বলে। কি বলে? ধনাত্মক ভর। কথা কি বোঝা গেছে? তো নিউক্লিয়াস, রাদারফোর্ড প্রথম বলছেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কিন্তু ভিতরে একটা ধনাত্মক ভর আছে, যে জিনিসটার নাম দিয়েছেন উনি নিউক্লিয়াস। উনি কি নাম দিয়েছেন? নিউক্লিয়াস। ব্যাপারটা এমন না যে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছেন, উনি নিউক্লিয়াসের উপস্থিতিটা এখানে বুঝতে পারছেন। ঠিক আছে, উনি ব্যাপারটাকে নাম দিয়েছেন কি একটা
ধনাত্মক ভরের কথা বলছেন, অর্থাৎ বলছেন যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক ভর বিশিষ্ট জায়গা থাকে। পরবর্তী এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং কি থাকে? নিউট্রন থাকে। আর তার চারপাশে বাইরে ইলেকট্রন আছে। বাইরে কি আছে? ইলেকট্রন আছে। এরপরে এটা বলতে যে উনি কি বলছেন, তার মানে রিমেম্বার এটা কিন্তু রাদারফোর্ড 1911 সালে বলছেন। কত সালে? 1911 সালে। 1911 সালে। এখানে আমি জিনিসগুলো নিয়ে তো আলোচনা করিয়েন না, এখানে কয়েকটা জিনিস আছে। ইলেকট্রন আবিষ্কার হয়েছিল এর আগে, চ্যাডউইক ইলেকট্রন আবিষ্কার করছেন, ঠিক আছে? তো রাদারফোর্ড তাহলে কি আবিষ্কার করছেন? রাদারফোর্ড মূলত প্রোটন আবিষ্কার করছেন। কি আবিষ্কার করছেন? প্রোটন। কি আবিষ্কার করছেন? প্রোটন। কথা কি বোঝা গেছে? একটু খেয়াল করিস, পুরো ইম্পর্টেন্ট। এবার এরপরে বলতেছেন যে এখন এটার কথা শেষ। এরপর উনি বলছেন যে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরে। ইলেকট্রন কিভাবে ঘুরে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরে। তো উনি এই যে এটা হলো নিউক্লিয়াস, এই মানে এটা কি বলে, এটা হলো নিউক্লিয়াস। তো এটাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে। উনি এভাবে বলছেন, অর্থাৎ উনি বলতেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। উনি ইলেকট্রন কেন্দ্র করে উনি বলেনি। এর উনি বলতেছেন কিভাবে ঘুরে। একবার বলতেছে একটা ইলেকট্রন এভাবে ঘুরে, এভাবে ঘুরে, এভাবে ঘুরে। আরেকবার বলতেছে ইলেকট্রনগুলা এই সূর্যকে কেন্দ্র করে যেরকম মানে পৃথিবী গ্রহ নক্ষত্রগুলো ঘুরে, ঠিক তদ্রুপ ওইভাবে ঘুরে। ঠিক আছে? এই কথাটা উনি বলছেন। অর্থাৎ ওনার মূল আলোচনা ছিল যে এই কয়েকটা কথা। ঠিক আছে? বাসার যেটা দেখে নেবেন। এখন উনি এখানে বলছেন যে ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, আর ভিতরে যে প্রোটন আছে সেটা হলো পজিটিভ চার্জ। উনি বলছেন যে এই নেগেটিভ আর পজিটিভের ভিতরে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এই কারণে ইলেকট্রন ভিতরে পড়ে যায় না। কথা কি বোঝা গেছে? আবার ইলেকট্রন বাইরে ছুটেও যায় না, একটা আকর্ষণ বল কাজ করে। এটা উনি বলছিলেন। উনি এটার সাথে আর তুলনা করেছেন, উনি সৌরজগতের সাথে তুলনা করছেন। ঠিক আছে? তো এরপর আসে এটা সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা সবার প্রথমে কি? সবার প্রথমে যে ইলেকট্রন কেমনে থাকে আসলে উনি এটা ব্যাখ্যা করতে পারেন না। ইলেকট্রনের স্তর বা ইলেকট্রন কেমনে থাকে, ইলেকট্রনের উপস্থিতি উনি বর্ণনা করতে পারছেন, কিন্তু সেটার উপস্থিতির কিভাবে সেটা উনি বর্ণনা করতে পারেন না। দ্বিতীয় নম্বরে উনি যে এখানে পরমাণুর সাথে যে এই পরমাণু মডেলকে যে উনি সৌরজগতের মডেল দিচ্ছেন বা সৌর মডেলের সাথে তুলনা করছেন। ঠিক আছে? এখন প্রোটন আর ইলেকট্রন এই দুটো হলো প্লাস মাইনাস, ওদের ভিতরে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কথা উনি বলছেন। কিন্তু মানে অর্থাৎ এরা আদান আছে, ধনাত্মক আদান, ঋণাত্মক আদান। কিন্তু অপরদিকে আমরা যদি সূর্যের কথা বলি, পৃথিবীর কথা বলি, সূর্যের সাথে কেন্দ্র করে যে পৃথিবী গ্রহ নক্ষত্রগুলো আছে, এদের তো কোনো কি নেই, ধনাত্মক ঋণাত্মক আদানের কোনো কিছু নাই। তাহলে কিভাবে একটার সাথে একটা তুলনা করা যায়? আবার এখানে ইলেকট্রন যখন ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে, মানে ঘুরতে থাকবে, কোন শক্তি বিকিরণ করবে, বিকিরণ করতে করতে একটা সময় ইলেকট্রন নিচে পড়ে যাওয়ার কথা। ইলেকট্রন একটা সময় নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা। এটা হলো ম্যাক্স প্লাঙ্কের কথা। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী এই ঘটনাটা ঘটবে। কিন্তু আমরা তো জানি যে ইলেকট্রন কখনো কোথায় নিউক্লিয়াসে পড়ে যায় না। কথা কি বোঝা গেছে? এটাই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। ক্লিয়ার? আগামীকালকে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং সীমাবদ্ধতা এটা সম্পূর্ণ মুখস্থ করার দায়িত্ব দেওয়া হলো আপনাদেরকে। ঠিক আছে? ইয়ানের তেমন মনে কিছু নাই, সৃজনশীল ইয়ানের রাদারফোর্ড নীতি গিয়ে আছে। ঠিক আছে? মডেলও বানিয়েছে একটা, সীমাবদ্ধতা একটা, যা করছে তা। ঠিক আছে? এটা মুখস্থ সবার জন্য, কালকে আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ।